ওরা না আসলে কীভাবে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আর আসছে ওখানে, ওরা তো আসে না। কোথায়? কমেন্ট উইল অ্যাপিয়ার হিয়ার। হুম। একজন এসছে হচ্ছে হ্যাঁ একদম। ইয়া ইয়া ট্যাপ টু ইনভাইট। হ্যাঁ হ্যাঁ ইয়েস। শতদল দা একজন এসছে। ট্যাপ করো ওইখানে। নো নো। ঠিক আছে তো। আমাকে দেখা যাচ্ছে। ঠিক আছে সব। হ্যাঁ, ট্যাপ করো আরও ওইখানে। কয়েকজন আসুক তারপর। ऐड करें, टैप करें, टैप करें, कट करो तो। হ্যাঁ, দেখাশোনা সব যাচ্ছে। আচ্ছা, তো আম, শুরু করব কি? টাইম তো হয়েছে। ঠিক আছে চলো। হ্যাঁ, শতদুল্লাহকে তো দেখছি। আচ্ছা, শুরু করছি। কথা বলতে শুরু করব কি? ধীরে ধীরে শুরু করছি, ঠিক। শতদুল্লাহকে অজস্র ধন্যবাদ যে আপনি আজকে এই যে একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ, সেটাতে আপনি আমন্ত্রণ করেছেন আমাকে। আহ, আমি বেশ কিছু কবিতা, আমার নিজেরই কবিতা আবৃত্তি করব, সঙ্গে কবিতা বিষয়ে বলবো, আর ধীরে ধীরে চলবে অবশ্যই। উম, কথা হচ্ছে যে আজকের এই যে অনুষ্ঠানটা, লাইভ অনুষ্ঠান, এখানে কবিতা বিষয়ক আলোচনা তো হবে। দিগ্বইয়ের যেটা সাহিত্য সংস্কৃতি জগৎ, সে তো একটা বিশাল ব্যাপার। কিন্তু আমি খুব সংক্ষেপে কিছু কিছু, যেগুলো না বললেই নয়, যে সকল পত্রিকা, আহ, পত্রিকার নাম আপনারা শুনেছেন এবং ইতিমধ্যেই সাহিত্য সংস্কৃতি প্রেমীদের কাছে সমাদৃত হয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে বলবো। হ্যাঁ, আপনি বলছেন যে কবিতা ও আলোচনা চলুক, ঠিক। ব্যাপারটা হচ্ছে, আমি বিদ্যুৎ দাকে দেখছি যে দিগ্বয় আসলে তিনসুকিয়া জেলা যদি বলতে হয়, সে তো অনেক ব্যাপক হয়ে যাবে, সেটা আমি করব না এখানে। আর কথা হচ্ছে যে আমার যে সীমিত জ্ঞান দিগ্বয়ের সম্পর্কে, সেখানে
চেষ্টা করব সমস্ত পত্রিকার নামগুলো তুলে ধরতে, যেগুলো উল্লেখযোগ্য পত্রিকা। এমনিতে তো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পত্রিকা আছে, যেমন উজানের মতো, তিনশিকার উজান, উজান যে স্ট্যান্ডার্ড, যে মাত্রা একটা বহন করে, সেই রকম দিগ্বয় আছে, সেই ধরনের মাত্রা বহনকারী পত্রিকা আছে। রতন বড়ুয়ার উত্তরণ এবং গুলমলতা সেই উৎপল ভট্টাচার্য, মৃন্ময়দেব এবং তার সহকর্মীদের দ্বারা যে পত্রিকাগুলো একটা সময় আলোড়ন সৃষ্টি করেছিল দিগ্বয়ে, সেগুলো তো উল্লেখ না করলে অসম্পূর্ণ হবে। কিন্তু ব্যাপারটা এইরকম যে শুধুমাত্র কথাবার্তা বললে হয়তো ভালো লাগবে না, তাই মাঝে মাঝে আমার কবিতা পাঠ করব এবং তার প্রেক্ষাপট নিয়ে কিছুটা বলবো। যদিও কবিতা বিশ্লেষণের অপেক্ষা রাখে না, সেটা যদি কাটাছেঁড়া বেশি করা হয়, সে কবিতার আসল যেটা মাহাত্ম্য সেটা নষ্ট হয়ে যায়। তবু আমার ব্যক্তিগত জায়গা থেকে অনেকেই জানতে চায় কবিতা বিষয়ে, যে কবিতা সৃষ্টির বিষয়ে, কোন যন্ত্রণার জায়গা থেকে সৃষ্টি হয়েছে কবিতাটা, এবং একটা পরীক্ষামূলক ভাবে আমি বলতেই পারি। তো আমি প্রথমে ধন্যবাদ জানিয়েছি শতদল আচার্য মহাশয়কে, বন্ধু শতদল আচার্য এবং বন্ধু গ্রুপের সমস্ত সদস্যকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি। ব্যাপারটা এইরকম যে দিগ্বয়ে কখন থেকে এই সাহিত্য সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে, কার হাত ধরে যদি প্রশ্নটা করা হয়, তবে কিন্তু দেখা যায় যে স্বাধীনতার আগের থেকেই। তার মানে ব্যাপারটা এইরকম যে ব্রিটিশ সাদা সাহেব এবং এখানকার যারা কালো সাহেব, পশ্চিমী সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনে একটা মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছিল দিগ্বয়ে। সেটা ইন্ডিয়া ক্লাব, দিগ্বয়ের যেটা ইন্ডিয়া ক্লাব 1918 সালে প্রতিষ্ঠিত, সেখানে আড্ডা হতো, সাহিত্যের আড্ডা, কবিতা পাঠ, সঙ্গীত নিয়ে যে সমস্ত আড্ডা হতো, সেখান থেকেই কিন্তু প্রথম যাত্রী নামের একটা পত্রিকা শুরু হয়েছিল। লেখক কারা ছিলেন উল্লেখযোগ্য? দ্বিজেশ চন্দ্র গুপ্ত, নারায়ণ বরপূজারী, কল্যাণ আদিত্য, নিখিল চৌধুরী, নির্মল চৌধুরী, ধীরেন্দ্রনাথ বড়ুয়া, শৈলেশ দত্ত রায়, সত্যজীবন পাল, এই সমস্ত লেখকরা ছিলেন। শৈলেশ দত্ত রায়, সত্যজীবন পাল 15 বছর ধরে সেই পত্রিকাটি যাত্রী বেঁচে ছিল। তারপর আর সেটা ক্ষুদ্র পত্রিকা যেমন থাকে না, কালের স্রোতে হারিয়ে যায়। মানে আমি বলতে চাইছি সব পত্রিকা নয়, যেটা নাকি অর্থ করির জন্য হয় বিশেষ করে, তো যাত্রী পত্রিকাটাও একটা সময় আর ছিল না। তো যাই হোক, 60-এর দশকে নির্মল চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয় নবজাতক। পরবর্তীকালে নাম পাল্টে হয় প্রান্তীয় নবজাতক। সম্পাদক ছিলেন বিজয় ভট্টাচার্য, সঙ্গে যুক্ত ছিলেন নারায়ণ বিশ্বাস। আপনারা জানেন যে নারায়ণ বিশ্বাস স্যার দেশেও লিখেছেন এবং দেশ পত্রিকায় তার যথেষ্ট ভালো লেখা প্রকাশিত হয়েছিল। 1978-এ দ্বৈপায়ন গোষ্ঠীর তরফে প্রকাশিত হয় দিহিং, যেটা নাকি দ্বিভাষিক ছিল। সম্পাদক ছিলেন নারায়ণ বিশ্বাস এবং দ্রোণকান্ত বড়ুয়া। আমি নিজেরই একটা লেখা খুব সংক্ষেপে আমি করেছিলাম, সেটার থেকে এই অবধি আমি বললাম। প্রথম
যে যাত্রাটা শুরু হয়েছিল, তারপরের ভাগটা আমি পরে বলছি। এর আগে কয়েকটা কবিতা আমি আবৃত্তি করে নিতে চাই। আমার প্রথম কাব্যগ্রন্থ কবিতা একাকী নির্জনে, হালধিয়ার বেদনা অসমীয়াতে, হৃদয়ের রং, এগুলো আমি করেছি এবং পরবর্তীতে আমি প্রকাশক পেয়েছি। দৈনিক যুগসংখ্যের যেগুলো কবিতা প্রকাশিত হয়েছিল সেই আপনার 2002 সাল থেকে সেগুলো একত্রে একটা সংকলন হয়েছিল। নামটা অবশ্য একটু আহ, কাব্যিক নয়, একটা বিশেষ কারণে সেটা দেইনি, দৈনিক যুগসংখ্যের কবিতা এবং অন্যান্য কবিতা নাম দিয়েছিলাম। সেখান থেকে আজকে পাঠ করব হালধিয়ার বেদনা, যদিও এখানে দ্বিভাষিক বই, সেখান থেকেও পাঠ করব। কিছু কবিতা বাংলা এবং অসমীয়াতে আছে, দুটোই করব যদি আপত্তি না থাকে আপনাদের। যদি আহ, সুযোগ পাই, সময়ের যদি যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটার মধ্যে আমি চেষ্টা করব তুলে ধরতে। প্রথমে দৈনিক যুগসংখ্য পত্রিকায় প্রকাশিত একটা কবিতা, যেটা 2006 সালে বেরিয়েছিল, আমি কখনো দ্বীপ হব না। শিরোনাম, আমি কখনো দ্বীপ হব না। প্রয়োজন হলে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের উপর সমস্ত শরীরে সবুজ রং মেখে সময়ের বুকে শুয়ে থাকব, তথাপি বিচ্ছিন্ন সবুজ ভূমির মতো দ্বীপ হব না। প্রয়োজন হলে পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের বুকে হারিয়ে গিয়ে শ্যাওলা মাখা শিলাখণ্ডের উপর ঝিনুক হয়ে থাকব, কিংবা নীল আকাশের সীমানা ছাড়িয়ে মেঘের আড়ালে পাখি হব, তবু বিচ্ছিন্ন সবুজ ভূমির মতো দ্বীপ হব না। মানুষগুলো আজকাল দেখছি যে সব সেই দ্বীপ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা পৃথক সমস্ত, দ্বীপ হবে না। যাই হোক, কবিতাটা আমার খুব প্রিয় কবিতা, অনেকগুলো কবিতার মধ্যে একটা প্রিয় কবিতা আমি পাঠ করলাম। এরপর আরেকটা কবিতা, কবিতার শিরোনাম হচ্ছে কীট। একটা বিষাক্ত কীট আশ্রয় নেয় আমার বুকের উপর। কীটটাকে বুক থেকে সরিয়ে ফেলার শক্তি হারিয়ে ফেলি আমি। ক্রমশ কীটটা আমাকে দংশন করে। আসন্ন মৃত্যুকে কাছে রেখে উদাসীন অসহায় আমি কীটটাকে দেখি। আমার হলুদ বরণ দেহটা ক্রমশ নীল হয়ে ওঠে, নিথর পাথর দেহ এলিয়ে পড়ে সবুজ ঘাসের উপর। জলপাইগুড়ি একটা পত্রিকাতে এটা বেরিয়েছিল, অন্তর্ভুক্ত হয়েছিল এই কাব্যগ্রন্থে যুগসংখ্যের কবিতা। আর যুগসংখ্যের কবিতা এবং অন্যান্য কবিতা নামটা দিয়েছিলাম, যে অধিকাংশ যুগসংখ্যের কবিতা সঙ্গে অন্যান্য কিছু লিটল ম্যাগের কবিতা। পরবর্তী কবিতা, তোমাকে ছুঁয়ে আছি বলেই। তোমাকে ছুঁয়ে আছি বলেই আমার হাতের আঙুলগুলো গলে গলে ছড়িয়ে পড়ছে তোমার সমস্ত শরীরে। নিকষ কালো আধারে আঙুলের গলিত আভায় তুমি শিহরিত হয়ে উঠছো। তোমার চোখে চোখ ছুঁয়েছি বলেই স্রোতস্বিনী সাগর সশব্দে ছুটে আসছে আমার হৃদয়ে। অশান্ত সাগরের স্রোতে সীমাহীন স্বপ্ন নিয়ে চোখ দুটো ভেসে যায় গভীরে, তোমাকে ছুঁয়ে আছি বলেই। এগুলো এই ধরনের
অসংখ্য কবিতা আছে। এখানে এই যে সাম্প্রতিক যেটা অতিমারি, যেটা ওই কি বলে কোভিড-19 যে ভয়াবহতা, সেটার উপর ভিত্তি করে কবিতা লিখেছি। পরবর্তীতে আমি হয়তো বা আজকে না হলেও আহ, আছে অনেকগুলো কবিতা। এবং গত সপ্তাহে দৈনিক যুগসংখ্যী রবিবারের বৈঠকে আমার দুটো কবিতা বেরিয়েছিল, সেখান থেকেও আমি দুটো কবিতা পাঠ করব। একটা ব্যাপার, যখনই আমি উম, পাহাড়িয়া অঞ্চলে গেছি, সবুজ বনানী, আকাশ, নীল আকাশ, যেমন শিলং, বরাক ভ্যালি বিশেষ করে, অনেকগুলো কবিতার জন্ম হয়েছিল। এবং ট্রেনে বসি, সঙ্গে আমার ছোট্ট ডায়েরি থাকে। তবে একটা কথা, হয়তো অনেকে হয়তো বলবে যে স্বতঃস্ফূর্ত কবিতা নাকি, তা নয়। মোটামুটি একটা ছক তৈরি করে তারপরে নির্মাণ করি। কবিতা তো নির্মাণ কলা, আমি তো বিশ্বাস করি নির্মাণ কলায়। কবিতা কি সহজেই কবিতা হয়ে ওঠে? সেই কাব্যিক ব্যঞ্জনা, সেই চিত্রকল্প, সেই জায়গাটা কি তৈরি হয়? এক যখন প্রথম লেখা হয়, খুব কম কবিতাই আমার মনে হয়। আমি সেটা সেভাবে বিশ্বাস করি না। প্রথম অবস্থায় একটু অন্য ধারণা ছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে শব্দগুলোকে একটু ওলট পালট করে সেগুলো, মানে যেটা আত্মতৃপ্তি, সেই জিনিসটা যদি না হয় তো কবিতা উত্তরণ ঘটে না। যার জন্য আমি বললাম যে ট্রেনে লিখেছিলাম, বাসেও আমার এই উম, এখানে আমি বলছি আমার কিছু কবিতার আহ, আহ, নেপথ্যে যেগুলো কথা, যে আমি যে প্রতিদিন আমার কর্মক্ষেত্র মাকুমে যাই 25 কিলোমিটার অতিক্রম করে ডিগবয় থেকে। সেই মাকুমে যেতে যেতেও কিন্তু ওই বাস গাড়িতে অনেক কবিতার সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল, যেগুলো মানুষ নিয়েছে এবং ভীষণভাবে নিয়েছে। একটা কথা এখানে বলে রাখা ভালো, যে এই যে যাত্রাপথের সৃষ্টি, সেটা কেন, মানে সেভাবে কিভাবে হয় সেটা, আহ, একটা ঘটনা বললে আমার মনে হয় আহ, ভালো হবে। একবার এই যে তুমি ধীরে ধীরে গাছ হয়ে উঠছো, কবিতাটা আমি আপনারা হয়তো দেখেছেন, এটা তো পত্রিকাতে বেরিয়েছিল, এবং অন্যান্য কিছু লিটল ম্যাগেও ওটা নিয়ে করেছে, প্রিন্ট করেছে। তুমি ধীরে ধীরে গাছ হয়ে উঠছো। মজার ব্যাপার, একবার যাচ্ছি, একদিন স্কুলে যাচ্ছি, একটা বাস নাম ক্রিস্টিনা। তো বাসে যেতে যেতে একেবারে মানে পুরো প্যাকড, মানে যার সিট নেই। আহ, এক ভদ্রমহিলা এসে আমার পাশে সিটটা দেখি বলছে, এটা আমার সিট, আপনি ওখানে বসে গেছেন। রুমাল রেখেছিলাম আমি। বলছে, কোথায় রুমাল, রুমাল টুমাল নেই, আমি এসছি, ওসব আমি জানি না। তুমুল ঝগড়া, একটা সিট নিয়ে বাসের মধ্যে তুমুল ঝগড়া। আমি বলছি, আমি উঠে যাই, আপনি এখানে বসুন। ওই মহিলা এখানে বসবেন না। বলছে, না আমি ওখানেই বসবো। এর মধ্যে হয়েছে কি, আমি তো জানালার পাশে বসি অধিকাংশ সময়। তো বাইরে দেখছি সুন্দর সবুজ বনানী, আকাশ, গাছপালা, একটা দারুণ মানে আবহাওয়া। আহ, তো গাছগুলো যেন, গাছের সবুজগুলো যেন মিশে যাচ্ছে নীলের সঙ্গে, মানে আকাশের নীল দিগন্তে মিশে যাচ্ছে। সেই ভাবনাগুলো একটা সুর যেন গুনগুন করছে ভেতরে। হ্যাঁ, একটা আম, আর এইদিকে কিন্তু সেই ঝগড়াটা ওদের ক্রমশ উচ্চাঙ্গ উচ্চাঙ্গ যাচ্ছে। আমার এদিকে আবার ওই দৃশ্যটা আমার কিন্তু ওইখানে চোখ আটকে আছে। এদিকেও দেখছি, ওই দিকেও দেখছি। তো তখনই জন্ম হয়েছিল তুমি ধীরে ধীরে গাছ হচ্ছে। মানুষগুলো কেন গাছ হতে পারে না? হুম, গাছের মতো সুন্দর কেন হয় না? এই কবিতাটা আমি পাঠ করব, তুমি ধীরে ধীরে গাছে উঠছো, আসছি। তো যাই হোক, এই প্রেক্ষাপটগুলো এইভাবে
মাঝে মাঝে একটু বললে ভালো লাগে, শেয়ার হয়, যেহেতু বন্ধু গ্রুপ, তাই ওই জায়গাতে আহ, একটা যখন আমাকে বলছে যে কথাও বলতে, হুম, আহ, এই সুযোগটা নিচ্ছে আর কি। এখন পরবর্তী কবিতা, আমার শিল্পী বন্ধু অসীম কুমার শীল, চিত্রশিল্পী, উনি একটা দুর্ঘটনায় মারা যান। সে দৃশ্যপট নিয়েই আমি একটা কবিতা লিখেছিলাম, যে দুর্ঘটনা স্থান থেকেই সেটা মাথায় ছিল। পরবর্তীতে আমি লিখেছি, আজ একজন শিল্পীর মৃত্যু হলো, আজ একজন শিল্পীর মৃত্যু হলো, লাল রঙের মাঝে শুয়ে থেকে শিল্পী নিজেই নিজের আত্মার সদ্গতি কামনা করে ঈশ্বরের প্রতি মৌন প্রার্থনা জানায়, আর নিজের পরিবার বর্গের প্রতি জ্ঞাপন করে সমবেদনা। শিল্পী নিজেই জানে না তাকে কেন চলে যেতে হলো, তার বুকের ভেতর স্থিতি নেওয়া কালো পাথরটি এতটাই ভারী যে চোখ থেকে বয়ে আসতে পারেনি জল। শিল্পী বরপেটা থেকে কোকরাঝাড়, আর কোকরাঝাড় থেকে গুয়াহাটির সিজিএম কোর্ট পানবাজার হয়ে গণেশগুড়িতে ধাবমান হলো, আর প্রতিটি স্থানে শিল্পী নিজেই নিজেকে লাল রঙের মাঝে খুঁজে পেল। তো ওই জায়গা থেকে ছড়িয়ে গেলাম আর কি অন্য জায়গায়। যাই হোক, চেষ্টা করেছিলাম যে একটা জায়গায় সীমাবদ্ধ না রাখতে নিজেকে, এবং সেভাবেই হয়তো আহ, কবিতাটার জন্ম হয়েছিল। তো দৈনিক যুগসংঘের কবিতা আম, পাঠক সমাজ নিয়েছিল, কবিতাগুলো পড়েছিল, ভালো ফিডব্যাক পেয়েছিলাম। তো আবার আমরা ফিরে আসি সেই বিগ বইয়ের সাথে। তো বলছিলাম যে দিহিং যে পত্রিকা 1978 সনে দ্বৈপায়ন গোষ্ঠীর তরফে প্রকাশিত হয়েছিল, সেটা সম্পাদক ছিলেন নারায়ণ বিশ্বাস ও দ্রোণকান্ত বড়ুয়া, সহ সম্পাদক ছিলেন অজিত কর, শিক্ষক কবি লেখক অজিত কর, গোলক দত্ত, চন্দন নন্দী ও শরদিন্দু দাস। 6টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। 1980-তে সাহিত্যপ্রেমীদের দ্বারা নির্দিষ্ট সম্পাদকহীনভাবে, সম্পাদক নির্দিষ্ট কোনো কেউ ছিল না, আরেকটি পত্রিকা প্রকাশিত হয়, নাম ছিল জনচেতনা। 5টি সংখ্যা প্রকাশিত হয়েছিল, লিখেছিলেন উল্লেখযোগ্য যারা, তারা হলেন দীপক কুমার দাস, স্বপন দাস, প্রদীপ দত্ত প্রমুখ। পরবর্তীকালে 1988-তে পথিকৃৎ দ্বিভাষিক পত্রিকা মদন মোহন চৌধুরী ও অজিত কর মহাশয়ের সম্পাদনায় প্রকাশিত হতো। এখানে উল্লেখযোগ্য যে 1989 সালে আমার প্রথম কবিতা আলোয় যাত্রা এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। এর আগে বিবেকানন্দ বিদ্যালয় সিলভার জুবিলিতে একটা হয়েছিল, সেটা আমি ধরি না, আমি আমার যাত্রাপথে সেটাকে ইয়ে করি না, সেটা কাঁচা অবস্থায়। তো আলো যাত্রা থেকে আমি যাত্রা শুরু বলে ধরি আমার, এবং এটা এই জন্যই পথিকৃৎ পত্রিকাটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এরপর 80-র দশকে উল্লেখযোগ্য পত্রিকা গুল্মলতা, আগেই বলেছি তরুণ সাহিত্যপ্রেমী ডক্টর মৃন্ময় দেব ও সুসমল দাসের সম্পাদনায় প্রকাশিত হতো। এর সঙ্গে যুক্ত ছিলেন যুবক কবি উৎপল ভট্টাচার্য। উৎপল ভট্টাচার্য মাল্টিজিনিয়াস, নাটক, কবিতা সবকিছুতে পারদর্শী ছিলেন এবং অকালে হারিয়ে গেলেন উৎপল ভট্টাচার্য। সঙ্গে অশোকানন্দ চক্রবর্তী, দীপক গোস্বামী ইত্যাদি ব্যক্তিরাও ছিলেন। উৎপল ভট্টাচার্য অকালে প্রয়াত হবার পর তার স্মৃতিতে অমিতাভ চৌধুরী, পার্থসারথী দত্ত, সুদীপ ভট্টাচার্য, সুরজিৎ দেব, অঞ্জনা দত্ত প্রমুখ ব্যক্তিদের পরিচালনায় প্রকাশিত হয় আরেকটি পত্রিকা, দ্বিভাষিক পত্রিকা নিবেদন। সেটা সালটা ছিল ইংরেজি 1999। 4টে সংখ্যা প্রকাশিত হয়েছিল।
তারপর মৃত্যুমুখে যাত্রা। অবশ্য 1971 মাঝখানে বন্যী জালো বলে আরেকটা পত্রিকাও কিন্তু প্রকাশিত হয়। দেবতোষ দাস, রতীশ মজুমদার, তরুণ সেনগুপ্ত, প্রভাত কুমার দে, সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রভাত কুমার দে, কালীবাড়ি বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন। দেবব্রত গুপ্ত, তুষারকান্তি ভট্টাচার্য ইত্যাদি ব্যক্তিদের, কবি সাহিত্যিকদের প্রচেষ্টায় প্রকাশের মুখ থেকে পত্রিকাটি কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়, তারপর হারিয়ে যায়। পরবর্তীকালে বলাকা নাট্যগোষ্ঠী, মূলত নাটক নিয়ে যারা চর্চা করে, এবং সেই নাট্যগোষ্ঠীতে আমিও আছি, এখনো চলছে বলাকা। প্যান্ডামিকের জন্য হয়তো বন্ধ ছিল কদিন, কয়েক মাস, কিন্তু ধারাবাহিকতা আছে। কিন্তু মজার ব্যাপার, সেই বলাকার নাট্যগোষ্ঠী হলেও 43 বছর ধরে বাংলা বর্ষবরণের সঙ্গে সঙ্গতি রেখে অজিত করের সম্পাদনায়, শ্রীযুক্ত অজিত কর, তার সম্পাদনায় বর্ষবরণ নামে একটি পত্রিকা কিন্তু 1986 সালে, বর্ষবরণ নামে, সেটা কিন্তু এখনো হচ্ছে, ওটা বন্ধ হয়নি। কিন্তু আরেকটা পত্রিকা মাঝখানে 1986 সালে বলাকার 10 বছর, যখন 10 বছর পূর্ণ হয়েছিল, তখন সেই পত্রিকাটা বের করা হয়েছিল। নাম ছিল বলাকার 10 বছর। এরপর স্বর ও শ্রুতি ইত্যাদি, লিটল ম্যাগ, ডিগবয়, এই ছোট্ট শহরে কিন্তু প্রকাশিত হয়েছে। সাংবাদিক রতন বড়ুয়া, কবি, সাংবাদিক, লেখক রতন বড়ুয়ার হাত ধরে জন্ম নেয় 1991 সালে উত্তরণ এখনো চলছে। 2002 সালে তার যখন অকাল মৃত্যু হয়, তখন আমি পার্থসারথী দত্তের সম্পাদনায় এটা পুনঃপ্রকাশিত হতে থাকে, এবং পরবর্তীকালে সম্পাদনা সহযোগী হিসাবে আসে প্রয়াত মানব রতন মুখার্জি, খেলু মজুমদার এবং দীপেশ সুর। এখনো প্রকাশিত হচ্ছে উত্তরণ। আলোচ্য পত্রিকাগুলো ছাড়াও ডিগবই গোলাই অঞ্চল থেকে আমরাও পারি নামে একটা পত্রিকা, একটা সংখ্যা বেরিয়েছিল। এটা হচ্ছে যে নতুন প্রজন্মের যারা লিখছে কিন্তু কোনো মঞ্চ পাচ্ছে না, কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, তাদের এই একটা প্ল্যাটফর্ম, মঞ্চ দেওয়ার জন্যই ওই পত্রিকাটা সৃষ্টি হয়েছিল। এছাড়াও আছে, আমি আগেই বলেছি যে বিশদ ইয়েতে যাব না, প্রধান প্রধান যেগুলো পত্রিকা এবং যারা প্রতিষ্ঠিত লেখক লেখিকা এবং নতুন প্রজন্মের মধ্যেও যারা উল্লেখযোগ্য লেখনী জন্ম দিতে পেরেছে, তাদের নামগুলো আমি এখানে বললাম। তো এবারে আমি আমার একটা সাম্প্রতিক কবিতা পাঠ করছি, সেটার নাম হচ্ছে তাজমহল। আচ্ছা, শোনা যাচ্ছে তো সব? আমার কথাবার্তাগুলো বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো? আমার মনে হয় শোনা যাচ্ছে না। কোনো অসুবিধা হলে বলবেন, কিন্তু লিখে দেবেন মেসেজ। তাজমহল। যেদিন প্রচন্ড প্রত্যয়ে প্রথম তাজমহল দেখি, স্মৃতিপটে গেঁথে যায় তাজমহল। সেদিন থেকেই আস্ত একটা তাজমহল মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যেখানে 20,000 সৈনিকের রক্তমাখা ঘাম, পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা ছড়িয়ে আছে সৌধের প্রতিটি আনাচে কানাচে। প্রতিটি শ্বেত পাথরে এখনো লেগে আছে 20 বছরের দীর্ঘশ্বাস। নাম না জানা অসংখ্য শ্রমিকের চোখের জলে এখনো ভিজে আছে তাজমহল। তাজমহল কবিতা
লকডাউনে আমার কিন্তু একটা ব্যাপার আমি বন্ধুদের কাছে শেয়ার করতে চাই। লকডাউনে কে কি করেছে আম, আমি জানি না, মানে অনেকের জানি, সবার তো জানি না, কিন্তু আমার কিন্তু এই লকডাউন পিরিয়ডটা ভীষণ কাজ দিয়েছে। দুটো প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, ছবি, পুরো গ্যালারি, দিনরাত কষ্ট করে আমি তৈরি করেছি। 8 ফিট বাই 6 ফিট, 6 ফিট বাই 4 ফিটের ছবি, ছোট ছোট মিনিয়েচার থেকে ধরে কবিতা অজস্র, একটা ভ্রমণ কাহিনী পাণ্ডুলিপি। আমি কথাগুলো কেন বলছি, বলছি এই কারণে যে আমরা যখন দেখি কোনো একটা দুর্যোগ আসে, তখন হতাশা আমাদের আমাদের মনে দানা বাঁধে। হ্যাঁ, জীবনটা একদম একটা বিতৃষ্ণা মনে হয়, যে জীবন ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না। কিন্তু যদি সৃষ্টিশীল মানসিকতা থাকে, আমার মনে হয় তখন কিন্তু, যখন আবার একটা সময় যখন আবার সুন্দর সেই পৃথিবীটা আবার চলে আসবে, আসবেই, তখন কিন্তু তো মনে হবে যে হ্যাঁ, এই পিরিয়ডটা আমার কাজে লেগেছিল ভীষণভাবে। আমি সেই দুঃখ হলেও দুঃখটাকে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কিন্তু অনুপ্রেরণা দেয় এর থেকে। ভিনসেন্ট ভ্যান গক আমার গুরু। ভিনসেন্ট ভ্যান গক, মকবুল ফিদা হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পী হিসাবে এবং কবি হিসাবে, ভিনসেন্ট ভ্যান গক চিত্রশিল্পী হিসেবে, মকবুল ফিদা হোসেন। আহ, আমার কিন্তু কবিতা বলতে বলতে ছবির কথাও আসবে, কিন্তু আসছেই। কারণ কলম দিয়ে নির্মাণ করা, কলম দিয়ে নির্মাণ করা কবিতা না বলে কলম দিয়ে নির্মাণ করা ছবিও হয়ে যেতে পারে, চিত্রকল্প, ছবি। উল্টোটা হবে তুলি দিয়ে কবিতা, মানে ছবিটা কাব্যিক একটা জায়গা। এখন আহ, উম, আহ, চিত্রকলা এবং কবিতার অন্তঃসম্বন্ধ নিয়ে যদি গবেষণা করা হয়, তখন কিন্তু এটা ভীষণ কাজে আসবে। এবং এটা ইতিমধ্যে ইসমাইল হোসেন স্যার করেছেন, গুয়াহাটির বিশিষ্ট সাহিত্যিক। উনি, ওনার প্রবন্ধ বেরিয়েছে। দেখুন, একটা কবিতা, কবিতার মধ্যে কবিতাটা চিত্র, কল্প, ব্যঞ্জনা, শব্দ গঠন, এগুলো তো থাকবে, ছন্দ। হ্যাঁ, আমরা কবিতাটা পড়ব, পড়ে সেটার বিষয়বস্তু কি সেটা উপলব্ধি করব, অনুভূতির উপলব্ধির জগতে আলোড়ন সৃষ্টি করবে যদি ভালো কবিতা হয়। সেটাই, সেভাবেই তো আমরা ভাবি। একটা ছবি কিভাবে দেখি, একটা ছবি, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, ছবির একটা ভালো ছবিতে কিন্তু এক বিষয়টাকে সম্পূর্ণ বর্জন করা যায়। বিষয়টাকে সম্পূর্ণ বর্জন করে একটা ছবি ছবি হয়ে উঠতে পারে। তার প্রমাণ কান্দিনাস, মন্দ্রিয়ানের মতো বড় বড় শিল্পীরা, ইউরোপিয়ান। বিষয়, আমি বিষয়বস্তু দিকে ধাবিত না হলে শুধু আঙ্গিকে চলে আসুন। আঙ্গিক, আঙ্গিকটা দেখুন, নির্মাণটা দেখুন, গঠন, এবং যেটা বলছে যে সরঙ্গ, সেগুলো দিয়ে ছবিটা ছবি হয়ে উঠেছে কিনা। প্রথম কথা হচ্ছে, একটা যখন ছবি, ভালো ছবি আমরা দেখি, ছবিটা কিন্তু দেখতে গেলে প্রথমে আমরা দেখবো যে সে তার প্লাস্টিক ফর্মটা, তার আঙ্গিকটা ঠিক আছে কিনা, সেটা আমার নান্দনিক কিনা, রংগুলো ভালো লাগছে কিনা, তার ছন্দটা ভালো লাগছে কিনা, আমাকে আকর্ষিত করছে কিনা, তারপর বিষয়ের দিকে যাবো। আর যদি বিষয় নাও দেয়, তো তাও ছবিটা ছবিতে উত্তরণ ঘটতে পারে। যদিও আমার ছবিতে কিন্তু বিষয়টাও গুরুত্বপূর্ণ, মানে 50% আঙ্গিক, 50% বিষয়। এটা আমার ব্যক্তি নিজস্ব নিজস্ব ব্যাপার। এরকম অনেক শিল্পী আছেন। তো ছবি একটা দেখতে, এখন যেহেতু আমি কবিতা এবং ছবির অন্তঃসম্বন্ধের জায়গা থেকে কাজ করি, মানে ওটা আমার একটা একটা এক্সিবিশন করেছিলাম, সেখানে আমার ছবির সঙ্গে কিন্তু কবিতা ছিল।
একটা ছবি, পাশে একটা কবিতা, আবার ছবি, কবিতা। ডিগবাই ইন্ডিয়া ক্লাবে করেছিলাম, এবং দিল্লি ললিত কলা একাডেমি, সরি, আইএফএক্স, তারপর চেন্নাই ললিত কলা একাডেমি, বিন্যাস আর্ট গ্যালারি, একাডেমি অফ ফাইন আর্টস, গুয়াহাটির রাজ্যিক কলা বিথিকা ইত্যাদিতে এই ধরনের কাজ কিন্তু আমার ছিল। এবং আমি দেখলাম যে দর্শক, মানে অধিকাংশ দর্শক কিন্তু ব্যাপারটা খুব এনজয় করেছে এবং নিয়েছে। তার মানে আমি পরীক্ষামূলকভাবে সেটা করতে চাইছিলাম যে দেখি মানুষ নেয় কিনা, কিভাবে রিয়াক্ট করে। তো ওই জায়গায় যদি একটা মানে কৃতকার্যতা আসে সময়ে, এটা নিয়ে আরো গভীরে যাওয়া যাবে। তো আমি কথাবার্তার সঙ্গে সঙ্গে বলছি তো কবিতা পড়বো, এখন আবার কবিতা পড়ছি, আর মাঝখানে কিন্তু অসমীয়া কবিতাও পড়বো। কারণ আমি হৃদয়ের রং কাব্যগ্রন্থে বলেছিলাম যে অসমীয়া মোর হহ মাতৃভাষা, কবি সুভাষা বলেছিল অসমীয়া মোর দ্বিতীয় মাতৃভাষা। কিন্তু আমি বলেছি না, পরিবেশ থেকে যে ভাষাটা আমি পেয়েছি সেটাও মাতৃভাষা, ধাত্রীভাষাও না, মাতৃভাষা। মার মুখ থেকে পেয়েছি মাতৃভাষা, মার সেটা বাংলা। পরিবেশ থেকে পেয়েছি অসমীয়া, হ্যাঁ, সেটা সেটাও মাতৃভাষা। হ্যাঁ, এবং কবি মোস্ট প্রবাবলি নবকান্ত বড়ুয়া বলেছিলেন কথাটা, যে পরিবেশৰ পৰা আহৰণ কৰা ভাষাটো কিন্তু মাতৃভাষা হব লাগে, যদি আমার ভুল না হয়। হ্যাঁ, তো আমি এই জন্য পাঠ করব যেটা আজই রকম শরৎ সমগ্রে বেরিয়েছিল, একটা কবিতা, আরসি খন। এটার বাংলাটা বেরিয়েছে দৈনিক যুগসংখ্যে, আয়না। প্রথম বাংলা অসমিয়াটা পড়ছি। আরসি খন উৎসর্গা করেছিল মোর মা গায়ত্রী দত্তলৈ। আজি বহুদিন হল, এখন আরসির সন্মুখত বহি মই নিজকে বিচাৰি আছো। আজি বহুদিন হল, এখন আৰচিৰ সন্মুখত বহি মই নিজকে বিচাৰি আছো। মই অহাৰ আগতে ঘৰৰ আটাইবোৰ মানুহেই মুখত ৰঙা, নীলা, হালধীয়া সানি লৈ ফুৰিছিল আৰচিখন, আৰু প্ৰতিজনেই নিজক বিচাৰি পাই ঘৰৰ পৰা উভতি গৈছিল। আজি বহুদিন হল, অকলশৰীয়া মই হাতত আৰচিখন লৈ বহি আছো নিজক লগ পোৱাৰ বাবে। আজি রকম 2003, প্রিয় কবিতা আমার একটা। এটা ইংরেজিতেও আছে, অসমীয়াতেও আছে, বাংলাতেও আছে। বাংলাটা পড়ছি। আজ অনেক দিন হলো একটা আয়নার সামনে বসে আমি নিজেকে খুঁজে বেড়াচ্ছি। আমি আসার আগে বাড়ির সমস্ত মানুষগুলো মুখে লাল, নীল, হলুদ মেখে আয়নাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর প্রত্যেকেই নিজেকে খুঁজে পেয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল। আজ অনেক দিন হলো একা একা আমি হাতে আয়নাটা নিয়ে বসে আছি নিজেকে খুঁজে পাবার জন্য। পরবর্তী কবিতা, দেখুন পল্টন বাজারে একটা ঘটনা ঘটেছিল। এই যে আমরা বলি যে নারী নির্যাতন, নারী অত্যাচার, পল্টন বাজারের ঘটনাটা ঘটার পর কিন্তু আমি গুয়াহাটিতে ছুটে গিয়েছিলাম। আপনারা তো বলে মানে কি করতে, আমার অন্য একটা কাজ ছিল, ঠিক আছে, কিন্তু পল্টন বাজারে কাজ ছিল না। আমি পল্টন বাজারে সেই জায়গাতে যেখানটাতে ঘটনাটা ঘটেছিল সেখানে গিয়ে কাউন্টার, সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছিল ইয়ার। এই যে আমি বলছিলাম শিহরিত হচ্ছে কেন। তারপর কবিতা একটা, এবং ওই আসার সময় এই যে বললাম না যে বাসেই হোক ট্রেনেই হোক অধিকাংশ কবিতা কিন্তু ওই জায়গাতেই থেকে জন্ম হয়। হুম, পল্টন বাজারের জমাট বাঁধা চিৎকারটা, জীবনের এক সুন্দর সকালে
পল্টন বাজারে জমাট বাঁধা চিৎকারটা পৃথিবীর বুক ভেঙে বাঁশির করুণ সুর হয়ে আধারের কালো পথে ধেয়ে যায়। বর্ণিল স্বপ্নগুলো এখন সীমাহীন বেদনা নিয়ে এক ঝাঁক ঝড়ো বাতাসে বিধ্বস্ত হয়ে হিংস্র সাপদের দুই চোখের মণিকোঠায় প্রবেশ করে। এটা অসমীয়া আছে, এটা পাঠ করছি না। আজকাল অনেক সময় কি হয়, ধরুন হঠাৎ করে কি হেসে উঠলো, তখন মাথা ব্যথাটা চড়ে যায়। কেন? না, ব্যাপারটা ঘটনাটা জায়গা থেকে না বললে তো বুঝবেন না। যে আমি একটা খুব সিরিয়াস জিনিস চিন্তা করছি, ধরুন একটা ভাবনার জায়গা, একটা গঠনমূলক চিন্তা, তখন খুব হালকা চটুল একটা ব্যাপারে সবাই হেসে উঠলো, গ্রুপটা। তো সে দল থেকে আমি আলাদা হয়ে গেলাম, মূর কামড়নি হয়। তোমালোক হাঁহি উঠিলে মোর মূর কামড়নি বাহে, আৰু দিনে নিশাই বাঢ়ি যোৱা অসহ্য যন্ত্ৰণালৈ মই ঘূৰি ফুৰো। নিত বাঢ়ি যোৱা যন্ত্ৰণাটো উপশমৰ বাবে মই দৰৱ খাওঁ। দৰৱ খালেও যন্ত্ৰণাটো বাঢ়ে আৰু লাহে লাহে মূৰৰ পৰা নামি আহে বুকুলৈ। বাংলা আছে। এরপর আমি আগে বলেছিলাম যে নারী অত্যাচার, নারী নির্যাতন, এই সমস্ত নিয়ে অজস্র লেখালেখি হয়েছে। কিন্তু এইবারে কবিতাটা আপনি শুনুন সবাই। আমি কিন্তু তসলিমার অধিকাংশ বই পড়েছি, বাকি নেই। কিন্তু আমার মনে হয়েছে এখানে একটা কোথায় যেন একটা গ্যাপ আছে, মানে তান্ত্রিক কথাটা, শব্দটা আসতে লাগবে। পুরুষতান্ত্রিকতা, নারীতান্ত্রিকতা, তবেই এটাকে অ্যাকসেপ্ট করা যায়। শুধু পুরুষ নারী বললে হবে না, শাশুড়িকেও কিন্তু ওই পুরুষতন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এখন দেখুন কবিতাটা, না আমি কিন্তু নারী সপক্ষে বিপক্ষে কোনোটা কিছুই বলছি না, কবিতাটা শুনলেই বুঝতে পারবেন। দেখুন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটি, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটির হৃদয়ের খোঁজে কাছে গেলাম। মেয়েটা তার জানালা খুলে দিতেই আমি প্রবেশ করলাম তার ভিতরে। সাঁতরে সাঁতরে খুঁজে পেলাম মেয়েটার রক্ত, মাংস, ফুসফুস, যকৃৎ আদি। কিন্তু হৃদয়ে খুঁজে খুঁজে ক্লান্ত হলাম। আসলে মেয়েটি জন্মলগ্ন থেকেই হৃদয়হীনা। অবশেষে আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে মেয়েটি পৃথিবীর সবচেয়ে সুন্দরী হলেও সুন্দরী নয়। অবশ্য মেয়েটির প্রতি আমার শুভেচ্ছা থাকলো সুন্দরী হয়ে ওঠার। এই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, তুমি ধীরে ধীরে গছে উঠিছা, তুমি ধীরে ধীরে গাছ হয়ে উঠছো, ওই যে বাসের ঘটনাটা, কবিতাটা শুনুন। এবং এখানে আমার সামনে আছে একটা ছবি, জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি। এই এইরকমই এরকমই একটা ছবি আমি দেখছিলাম বাস থেকে। তো দেখতে দেখতে কি হলো, সেই কবিতাটার জন্ম হলো। আমি পাঠ করছি কবিতাটা, প্রথম অসমীয়াটা করছি। তুমি ধীরে ধীরে গছ হৈ উঠিছা, তুমি ধীরে ধীরে গছ হৈ উঠিছা, সকলো মানুহেই তো গছ হব নোৱাৰে। পৃথিৱীৰ ৰসাল মাটি আঁকোৱালি লৈ তোমাৰ কোমল ভৰি দুখনৰ পৰা এতিয়া শিপা ওলাবলৈ ধৰিছে। তোমাৰ উদং দেহাটো এতিয়া আৰু দেহা হৈ থকা নাই, কঠিন মহীৰূহত পৰিণত হবলৈ ধৰিছে। তোমাৰ হাত দুখন লাহে লাহে গছৰ ডালত পৰিণত হৈ গছৰ এটা ডালৰ পৰা আনটো ডাল সেউজীয়া ৰঙে ৰঙীন হৈ উঠিছে, আৰু আমি বুজি পাইছো যে তুমি ধীৰে ধীৰে গছ হৈ উঠিছা।
তোমার মূৰৰ ওপৰৰ কলা ৰংখিনিয়ে ক্ৰমশ ৰং সলাই সেউজীয়া হৈ উঠিছে। লাহে লাহে তুমি যেতিয়া ফুলৰ আশাৰে প্ৰতিটো ডালতে ফুল ফলাবা, তেতিয়া আমি বুজি পাম যে তুমি ধীৰে ধীৰে গছ হয়ে উঠিছা। তুমি ধীরে ধীরে গাছ হয়ে উঠছো। তুমি ধীরে ধীরে গাছ হয়ে উঠছো। সকল মানুষ তো গাছ হতে পারে না। পৃথিবীর রসাল মাটি জড়িয়ে ধরে তোমার কোমল পা দুটো থেকে এখন শিকড় বেরোচ্ছে। তোমার নগ্ন দেহটি আর এখন দেহ দেহ হয়ে থাকেনি, কঠিন মহিরুহে পরিণত হতে শুরু করেছে। তোমার হাত দুটো ধীরে ধীরে গাছের ডালে পরিণত হয়ে গাছের একটি ডাল থেকে আরেকটি ডাল সবুজ রঙে রঙিন হয়ে উঠছে। আর আমরা বুঝতে পারছি যে তুমি ধীরে ধীরে গাছ হয়ে উঠছো। তোমার মাথার উপরের কালো রংগুলো ক্রমশ রং সরিয়ে সবুজ হয়ে উঠছে। ধীরে ধীরে তুমি যখন ফুলের আশাতে প্রতিটি ডালে ফুল ফোটাবে, তখন আমরা বুঝতে পারবো যে তুমি ধীরে ধীরে গাছ হয়ে উঠছো। আমার সময় বোধহয় হয়ে এসছে। আর দুটো কবিতা পাঠ করব, তারপরে আজকের কবিতা পাঠ এবং কথা আমি শেষ করব। একবার 2002 সালে কবি ইসমাইল হোসেন আমার বাড়িতে এসেছিলেন আমার হৃদয়ের রং বইটা নির্বাচন করবার জন্য, উদ্বোধন। আরেকবার নীলিম কুমার এসেছিলেন। তো যাই হোক, দুইজনকে নিয়েই একই কবিতা, কিন্তু যেটা বইতে প্রকাশিত হয়েছে সেটা ইসমাইল হোসেন স্যারকে নিয়ে। সেই কবিতাটা আমি, উনি যখন আমার বাড়িতে এসেছিলেন, উনি চলে যাওয়ার পর আমি একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা অবশ্য পরে প্রকাশিত হয়েছিল, সেটা আমি এখানে তুলে ধরছি। ও একটা কথা ভুলে গেছি, বরাক ভ্যালির কবিতা তো একটা করতেই হবে। তারপর আমি শেষ করবো। কাল রাতে ইসমাইল হোসেন এসেছিল। কাল রাতে ইসমাইল হোসেন এসেছিল। মানুষগুলো পথে জোট বেঁধে প্রচন্ড উৎসাহ উদ্দীপনায় অপলক দৃষ্টি মেলে দেখছিল। আর ঘরের সবুজ ঘাসগুলোর মাথায় লেগে থাকা কুয়াশাগুলো খসে খসে পড়ছিল। আর ফিরফিরে বাতাসগুলো আনন্দে দুবাহু তুলে নৃত্য করছিল। কাল রাতে ইসমাইল হোসেন এসেছিল। গাছের ডালের উপর ভেজা রাতটা উল্লাসে কেঁপে কেঁপে উঠছিল। গাছের পাতাগুলো ফিসফিস করে কথা বলে কবির দিকে অপলক দৃষ্টি মেলে চেয়ে চেয়ে দেখছিল। আর ঘরের সমস্ত মানুষগুলো সঘন অনুভূতির নিচে ডুবে ডুবে পুলকিত হয়ে উঠছিল। কাল রাতে ইসমাইল হোসেন এসেছিল। বরাক ভ্যালির কবিতা না পড়লে তো হবে না, তাই শেষ করার আগে বরাক ভ্যালির দুটো কবিতা এবং তারপরে আমার আজকের কবিতা পাঠ এবং কথা শেষ হবে। হারাঙ্গা যাও এবং ডিটক ছড়া। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ট্রেনে বসেই কবিতা। হারাঙ্গা যাও, নীল পাহাড় এবং নদী আঁকা একখানা চাদরের বুকে শুয়ে আছে হারাঙ্গা যাও। তুমি একখানা রুমাল দিয়ে যখন চোখ দুটো মুছে ফেললে, তখন হারাঙ্গা যাও এ মুষলধারে বৃষ্টি। বৃষ্টিমুখর সকাল বেলাটা অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তোমার মুখমণ্ডলে তখন স্বজন হারাবার ছবি। হারাঙ্গা যাওয়ে এক পশলা শীতল বর্ষায় আমি ভিজতে থাকি। রিমঝিম বর্ষায় ভিজে ভিজে আমি নিজের ভেতর প্রবেশ করি। ডিটক ছড়া। গত রোববার যুগসংখ্যা এটা বেরিয়েছে। পাহাড় বনানীর অপূর্ব শোভা, ডিটক ছড়া। নীলাকাশে ঘন নীল রঙের খেলা, দূর পাহাড়ের নীলাকাশে হাতছানি দেয় হিমেল হাওয়া, ডিটক ছড়া। রেলগাড়ির জানালায় মুখ বুকে কেঁপে ওঠে কাশফুল। মেঠো আলপথ হলুদ মেখে দিগন্তে মিশে যায় একে একে অসংখ্য অসংখ্য সুরঙ্গে। কালো দানবের অহংকার চূর্ণ বিচূর্ণ হতে থাকে। সুরঙ্গের আধার ভেদ করে পুনরায় জেগে ওঠে কাশফুল। নমস্কার। আজকে এটাই শেষ কবিতা। আবার আমি সবাইকে, এই বন্ধু গ্রুপের সদস্যদের ধন্যবাদ জানিয়ে এবং আজকের
এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য বন্ধু শতদল আচার্য মহাশয়কে আমি পুনরায় শুভেচ্ছা জানিয়ে আজকের আমার কবিতা পাঠ এবং কথা এখানে শেষ করলাম। নমস্কার।